বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে এলাম মিঠামইন অষ্টগ্রামের অনিন্দ্য সুন্দর রাস্তা দিয়ে। ঢাকা থেকে মাত্র একদিনে ঘুরে আসতে পারবেন এখান থেকে। আজকের ভিডিওতে জানাবো আমাদের এই যাত্রার আদ্যোপান্ত। আমরা সকাল ৬টায় ঢাকা সাভার নবীনগর স্মৃতিসৌধ থেকে যাত্রা শুরু করি। যাত্রার পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির বাধা উপেক্ষা করেই আমাদের যাত্রা চলছে। প্রচণ্ড বৃষ্টি থাকায় গাড়ির গতিবেগ একেবারেই বাড়ানো যাচ্ছিল না। আমরা সকাল ৮টার কিছু পরে পৌঁছে যাই রাজেন্দ্রপুরে। এখানে এসে আমরা একটি রেস্টুরেন্টে সকালের নাস্তাটা করি। রেস্টুরেন্টের পরিবেশ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এখানকার খাবারের মান এবং দাম দুইটাই আমাদের কাছে ভালো লেগেছে। পরিবেশ ছিল সুন্দর। ওরা খুব সুন্দর করে ভিতরের পরিবেশটা ডেকোরেশন করেছে। ডেকোরেশন দেখলে যে কারো আশা করি ভালো লাগবে এবং এখানকার পরিবেশে খাবার খেয়ে অত্যন্ত ভালো লাগবে। নাস্তা শেষ করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। চারিদিকের মনোরম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি। আমরা ইতোমধ্যেই পৌঁছে গিয়েছি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়। ওই দূরে দেখা যাচ্ছে একটি রাস্তা নতুন পানিতে ডুবেছে। সবাই এখানে আনন্দ করছে, গা ভেজাচ্ছে। কেউ এসেছে মোটরসাইকেলে করে, কেউ এসেছে ট্রলারে করে, কেউ আবার অটোরিকশা করে এসেছে। বলতে বলতে চলে আসলাম নিকলী বেড়িবাঁধ এলাকায়। এখান থেকে আমাদের ট্রলার ভাড়া করতে হবে। ঢাকা থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছে 5.5 ঘন্টা। এখন ঘড়িতে সময় 11টা 30 মিনিট। ঘাটে সারি সারি নৌকা বাঁধা, কিন্তু তারপরও নৌকা ঠিক করতে আপনাকে অবশ্যই দর কষাকষি করতে হবে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এই নৌকাটি আমাদের কাছে ভালো লাগে এবং আমরা এই নৌকাটি ভাড়া করেছি ৩২০০ টাকায়। নৌকাটির ভিতরে একটা ছোট্ট ওয়াশরুম আছে, তবে সেটা তেমন একটা ব্যবহার উপযোগী ছিল না। নৌকার মাঝি তার যাত্রা শুরু করেছে। তার কাছ থেকে জানতে পারলাম নিকলী থেকে মিঠামইন যেতে 2 ঘন্টা সময় লাগবে। আমরা যেহেতু ঘোড়াদিয়া গ্রামে গিয়ে জুম্মার নামাজ আদায় করব, তাই আমাদের সময়টা আরও বেশি লাগবে। এখন জুন মাস। হাওরের পানি বাড়তে শুরু করেছে। জুন ও জুলাই মাসেই হাওরে ভ্রমণের উপযুক্ত সময় বলে আমি মনে করছি। হাওরের এই সৌন্দর্য ভিডিও দেখে উপলব্ধি করা যাবে না কতটা সুন্দর। নিকলী হতে মিঠামইন যাওয়ার পথের এই নৌকা ভ্রমণ সত্যিই আপনাকে মুগ্ধ করবে। ওই দূরে যে গ্রাম আমরা দেখতে পাচ্ছি, ওইটাই ঘোড়াদিয়া গ্রাম। ওই গ্রামে গিয়ে আমরা আমাদের জুম্মার নামাজ আদায় করব। গ্রামের চারপাশ এখন পানিতে পূর্ণ। দেখলে মনে হবে যেন এটি একটি দ্বীপ। এই গ্রামে 2-1টি পাকা বাড়ি আছে। এখানকার মানুষ টিনের ঘরেই বসবাস করে। এদের প্রধান পেশা হাওরের কৃষিকাজ, মাছ ধরা। অল্প কিছু লোক গ্রামে পরিবার রেখে শহরে বা দেশের বাইরে জীবিকার সন্ধানে গিয়েছে। হাওরের পানিতে গা ভিজিয়ে মানুষের জন্য আনন্দের কোনো সীমা নেই। কেউ বল খেলছে, কেউ নেচে নেচে গোসল করছে। বয়স যেন কোনো বাধা হতে পারছে না। বিভিন্ন বয়সের মানুষকে দেখতে পাচ্ছি। আমরাও এর সুযোগ হাতছাড়া করিনি। বেশ কিছুক্ষণ এই টলটলে পানিতে গোসল করেছি। গোসলের অনুভূতি অনেক ভালো ছিল। গ্রামের রাস্তা ধরে মসজিদের উদ্দেশ্যে ছুটে চলেছি। খুবই সরু রাস্তা। একপাশে বাড়িঘর, অন্য পাশে হাওরের টলটলে পানি। এই মসজিদেই আমরা আমাদের জুম্মার নামাজ আদায় করি। মসজিদটার উন্নয়ন দরকার বলে আমার মনে হয়েছে। এখানে এসে 2-1 জন মানুষকে জিজ্ঞেস করি হাওরের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে। এই লোকটি আমাদেরকে জানায় এই গ্রামে মোট 3টি পাড়া আছে। প্রত্যেকটি পাড়ায় একটি করে মসজিদ আছে। তবে এখানে কোনো হাসপাতাল নেই। এখানে কোনো হাই স্কুলও নেই। তবে এই অল্প শিক্ষিত মানুষরা আমাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করেছে। খুবই অল্প সময়ে তারা আমাদেরকে আপন করে নিয়েছিল। এই লোকটির কাছ থেকে জানতে পারি হাওরের লোকজন কতটা
কঠিন জীবনযাপন করে। এখানে দুটি ছেলের কাছে জিজ্ঞেস করলাম, "তোমরা কি স্কুলে যাও?" ওদের উত্তর হচ্ছে, "না, আমরা স্কুলে যাই না।" এখানে ২ জনকে দেখতে পাচ্ছি মোবাইলে আসক্ত। ওদের কাছেও জিজ্ঞেস করলাম স্কুলে যায় কিনা? ওরা প্রাইমারি স্কুলে যায়। তবে ওদের ভাবভঙ্গি দেখে মনে হলো ওরা মোবাইলে এতটাই আসক্ত কারো সাথে কথা বলার ওদের সময় নেই। আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। মিঠামইন যাওয়ার পথেই দেখতে পাই মিঠামইন সেনানিবাস, যার পূর্ব নাম ছিল আব্দুল হামিদ খান সেনানিবাস। কতগুলো সেনা সদস্য ছুটে চলেছে মিঠামইনের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে মিঠামইনের নৌকাঘাট, আর এর পাশেই হচ্ছে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট থেকে মিঠামইন নৌকাঘাটের দূরত্ব খুব বেশি নয়। মিঠামইন উপজেলার এক প্রান্তে ব্রিজের কাজ চলমান। এই ব্রিজ হয়ে গেলে স্থলপথেই সবাই হাওর ভ্রমণ করতে পারবে, তখন ভ্রমণ হবে আরও আনন্দদায়ক। সামনে বেশ কয়েকটি খাবার হোটেল দেখা যাচ্ছে। আমরা এখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে নেই। খাবারের মানের থেকে দামটা একটু বেশি মনে হয়েছে, তবে খাবার খুব একটা খারাপ ছিল না। দুপুরের খাবারে আমরা মাছ এবং মাংস রেখেছিলাম। খাবারের তালিকা দেখে খাবারের দাম সম্পর্কে অনুমান করা যাবে। নৌকাঘাট থেকে এই রাস্তা ধরে ২ মিনিট হাঁটলেই প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের পৈতৃক বাড়ি। এই হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের পৈতৃক বাড়ি। এই ঘরটি বাহিরের দিকের একটি ঘর। বাড়িতে লোকজনের ভিড় একেবারে কম নয়, তবে স্থানীয়দের কাছে থেকে জানতে পারলাম আজকে ভিড় একটু কম। অন্দরমহলের একটি গেট এইটি। ভেতরের দিকে একটি পাকা বাড়ি ও ৩টি টিনের ঘর দেখা যাচ্ছে। বাড়ির ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির সাথেই আব্দুল হামিদ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কাজ এখনো চলমান হয়নি। বাড়ির পাশেই একটি পুকুর, পুকুরের পরেই হচ্ছে ফাউন্ডেশনটি। রাষ্ট্রপতির বাড়ি ঘোরা শেষ করে আমরা একটি ব্যাটারি চালিত রিকশায় উঠে পড়ি কাঙ্ক্ষিত সেই রাস্তা দেখার উদ্দেশ্যে। রিকশাওয়ালাদের সাথে ভাড়ার ব্যাপারে একটু দরদাম করে নিতে পারেন। বর্ষা মৌসুমে এরা রিকশা ভাড়াটা একটু বেশি চাইবে। নৌকাঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া আসা জনপ্রতি ৪০ টাকা করে নেবে। এখানে এক পাশে বাড়িঘর, অন্য পাশে হাওরের পানি। ওই যে দূরে দেখা যাচ্ছে মিঠামইন অষ্টগ্রাম ইটনা সড়ক। আমাদের রিকশাওয়ালা যথেষ্ট ভালো ছিল। তার সাথে গল্প করে একটু ভালো লেগেছে। সে আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেছে এবং বলেছে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাবো। এখান থেকেই শুরু হলো ইটনা মিঠামইন অষ্টগ্রামের রাস্তা, সেই কাঙ্ক্ষিত রাস্তা। বাংলাদেশ সরকার ২০১৫ সালের জানুয়ারি মাসে এই রাস্তা তৈরির প্রকল্পটি হাতে নেয় এবং ২০২০ সালের জুন মাসে প্রকল্পটি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয় অনলাইনের মাধ্যমে। এই রাস্তাটি এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক অর্থায়নকৃত। এডিবি এর উদ্দেশ্য থাকে কৃষি, যোগাযোগ, গ্রামীণ উন্নয়নে অর্থ সহায়তা দিয়ে উন্নতি সাধন করা। বর্ষায় সড়কের দুপাশে অথই জলরাশি, নির্মল বাতাস আর মন করা ঢেউ। মাঝে মাঝে দুই একটি পাখি আকাশে উড়ে যাবে, দেখলে মন খুবই ভালো হয়ে যাবে। ওই দূরে একটি পাখি উড়ে যাচ্ছে, এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। চারিদিকে যত দূর চোখ যাচ্ছে পানি আর পানি, দুপাশে পানি, মধ্যে দিয়ে হচ্ছে রাস্তা। এর সৌন্দর্য চোখে না দেখে উপভোগ করা যাবে না। এখানে এসে যা বুঝতে পারলাম, এখানকার প্রধান চলাচলের যানবাহন হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। আমরা অলরেডি চলে এসেছি জিরো পয়েন্ট এলাকাতে। এখানে দুভাগে বিভক্ত হয়েছে রাস্তাটি, এজন্য এই জায়গাটাকে জিরো পয়েন্ট বলা হচ্ছে। এখানে মিঠামইনের দিকে একটি রাস্তা গিয়েছে, এই যে রাস্তাটি, এই যে বাম দিক দিয়ে যেটা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে
ইটনা। আমরা মিঠামইন থেকে এখানে আসলাম সোজা পথে। এরপরে এই যে আরেকটি রাস্তা সোজা চলে গিয়েছে, সোজা যে রাস্তাটি চলে গিয়েছে সেটা হচ্ছে অষ্টগ্রামের রাস্তা। এই রাস্তাটাই সবচেয়ে বেশি ভিড় হয়। এখানে এই যে আলপনা করা রাস্তা একদম অষ্টগ্রাম পর্যন্ত আলপনা করা আছে। এই সড়কটি একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। এই সড়কের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে কয়েকটি সেতু। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাতশালা সেতু, ঢাকি সেতু এবং চিলনি সেতু। সবচেয়ে বড় যে সেতুটি, সেই সেতুটির নাম হচ্ছে ভাতশালা সেতু। সেতুটির দৈর্ঘ্য ২৬১ মিটার। এই রাস্তাটি করার জন্য ৩২৮ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এই রাস্তার সাথে মোট ৬২টি কালভার্ট আছে। এর মধ্যে ২৫টি হচ্ছে বক্স কালভার্ট এবং ৩৭টি হচ্ছে আরসিসি কালভার্ট। বর্ষায় হাওরের যে রূপ দেখা যাচ্ছে, শুকনো মৌসুমে তার সম্পূর্ণ বিপরীত বিপরীত রূপ দেখা যায়। শুকনো মৌসুমে মাইলের পর মাইল ফসলি জমি, যেখানে সবুজ আর সোনালি রং মিলেমিশে একাকার। কখনো ঝকঝকে নীল আকাশ, কখনো আকাশে সাদা মেঘের ভেলা। কিশোরগঞ্জ জেলার মোট উপজেলা হচ্ছে ১৩টি। এর মধ্যে ৩টি উপজেলা এখন বর্তমানে এই সড়ক দ্বারা কানেক্টেড হয়েছে। ভবিষ্যতে সেতুর কাজ শেষ হলে মিঠামইনের সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। তখন পর্যটকরা অনায়াসেই চলে আসতে পারবে এই রাস্তায় গাড়ি নিয়ে। আমার মনে হচ্ছে এখন বর্তমানে যে অবস্থা, ভবিষ্যতে এ অবস্থা আর থাকবে না। সবাইকে ধন্যবাদ।